কংগ্রেচুলেশন। এটা অসম্ভবকে সম্ভব করতে দেখলাম আমি গতকালকে। ওই যে নেকড়ের পাল যারা আছে তারা তো কাউ করার সুযোগ পাবে না, আর এই জন্য ধন্যবাদটা পাওনা হচ্ছে চীন। বেস্ট অফ লাক, এগিয়ে যাকে বন্ধুত্ব। এই বিগত 56 বছরেও কোন সরকার এই কথাটা বলেনি, না শেখ হাসিনা, না খালেদা জিয়া, না কেউ, না এরশাদ। কিন্তু বললো কে? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে, সেই পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন। রাজনীতিবিদরা অনেকটাই হাবুডুবু খাবে সেই পরিকল্পনা দেখে। পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে, ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডারওয়ে সহ। এখন আমার ধারণা যে একতরফা ব্যাটিং, সংখ্যালঘু নিয়ে ভারতের একতরফা ব্যাটিংটা বন্ধ হলো, বা একতরফা ব্যাটিং এর পাল্টা ব্যাটিং, তখন বাংলাদেশে পুরো ব্যাটিং করবে। অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে। এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের। ডক্টর ইউনূসের পক্ষে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা প্রমাণ করে বিএনপি জামাতের মধ্যে যে নির্বাচনী সমঝোতা হয়েছে সেটা ব্যর্থ হবে। যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক, এর সপক্ষে আমাকে 10টা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন? দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে, বন্দুকের সামনে ফেলে দিয়ে, গাট্টি বস্তা পাইন্দা বিছনা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুর বাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায়, তাকে আপনি মহানায়ক বানাই দিলেন। বাংলাদেশে গোপালগঞ্জ নামের, গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে, যেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আপনারা পাবেন, ডাইরেক্ট অ্যাকশন হবে তাদের বিরুদ্ধে, কোনো ছাড় নাই। ধরবেন, একদম হাড্ডি ভেঙে দিবেন, ভেঙে দিয়ে থানায় নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এতদিন ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে, হামলা নিয়ে খুবই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। বাংলাদেশ বলার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টি বাংলাদেশের, ভারতের সংখ্যালঘু বিষয়টি ভারতের। এখন ভারত তো সেটা শুনছে না। তো এখন ঠিক আছে, এখন মুসলমানরাও তারা নিরাপত্তা নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় তাদের ক্ষোভ বিক্ষোভ করছে। ওয়াকফ যেই বিল আইন, সেই আইনের প্রতিবাদে তারা সমাবেশ করছে, মিছিল করছে, এবং তাদের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে। এখন বাংলাদেশও ভারতের মুসলমানদের পূর্ণ নিরাপত্তা চায়। তো পাল্টাপাল্টি হইলো। এখন কেমন লাগবে? এখন যখন কি তারা বলবে যে বাংলাদেশের সংখ্যালঘু, তখন বাংলাদেশও বলবে ভারতের সংখ্যালঘু আসেন আলোচনার টেবিলে, আপনাদের দেশের সংখ্যালঘুদের অবস্থাটা বলেন। আমরা বলি, এখন আমার ধারণা যে একতরফা ব্যাটিং, সংখ্যালঘু নিয়ে ভারতের একতরফা ব্যাটিংটা বন্ধ হলো, বা একতরফা ব্যাটিং এর পাল্টা ব্যাটিং, অর্থাৎ তোমরা তোমাদের ইনিংসে পুরো ব্যাটিং করে যাচ্ছ বাংলাদেশের বিরুদ্ধে। হ্যাঁ, এখন বাংলাদেশের ইনিংস যখন আসবে তখন বাংলাদেশও পুরো ব্যাটিং করবে। এখন কেমন লাগবে এটা বোঝা উচিত। কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না। বাংলাদেশের যে আজকেই বলছিলাম যে একটা ঘটনা, ওই যে এক শিল্পী যে শেখ হাসিনার প্রতিকৃতি বানালো সে পয়লা বৈশাখের দিন, তখন মানবেন্দ্র তার বাড়িতে হামলা করলো। ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুপ, এটা সংখ্যালঘু নির্যাতন না। ভারতও চুপ, এটা সংখ্যালঘু নির্যাতন না। অথচ সে মানবেন্দ্র ঘোষ পরিপূর্ণভাবে হিন্দু। কিন্তু এই মানবেন্দ্র ঘোষের উপরে যদি 5ই আগস্ট বা তার পরবর্তী সময় হামলা হতো, তখন হয়ে যেত এটা সংখ্যালঘু নির্যাতন। এখন যে হামলাটা হলো, তার বাড়িটা পুড়াই দিল, এটা মানে সংখ্যালঘু নির্যাতন না। তো এদের হলো এই এক চোখা সংখ্যালঘু নির্যাতন। তা আজকে আমি মনে করি যে এটা একটা ষোলকলাপূর্ণ হলো যে ভারত এতদিন পর্যন্ত শুধু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলে যাচ্ছে, আর এখন পুরো ভারত জুড়ে মুসলমানরা কেন নামলো? ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে যদি বিজেপি প্রতিবাদ করতো, তারা রাস্তায় নামতো, তাহলে বোঝা যেত যে না, মানে ভারত একটা অসাম্প্রদায়িক দেশ, সেখানে মুসলমানদের অধিকার পূর্ণ হয়েছে, ফলে বিজেপি মাঠে নেমে গেছে। ওই বিজেপি তো নামে নাই, বরং বিজেপির ওই নেতাকর্মীরা হামলা চালাচ্ছে, যোগী আদিত্যনাথ বগল বাজাচ্ছে এবং বলতেছে যে তার রাজ্যে যত মানে মুসলমানদের সম্পত্তি আছে সব সম্পত্তিগুলি এগুলি বাজেয়াপ্ত করা হবে। আর ভারত কেন্দ্রীয় সরকার কি করতেছে? বিক্ষোভ দমনের নামে
মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, লাঠিচার্জ করছে, আহত নিহত হচ্ছে সেখানে। এখন বাংলাদেশও বলতে পারে, কারণ সংখ্যালঘু তো সেখানেও আছে, বাংলাদেশও আছে। তো বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে ভারত যদি বলতে পারে, তো ভারতের সংখ্যালঘুদের ব্যাপারে বাংলাদেশ কেন বলবে না? সেই বলা বলি এখন চলতেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলমানদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইনের নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদাহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে। তো যাই হোক, এখন মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় যেমন ভারত নিশ্চুপ, বাংলাদেশ এখন কিন্তু ওই মুর্শিদাবাদে যেই মুসলমানদের উপর হামলা নির্যাতন সেটার ব্যাপারে তাদের উদ্বেগ জানাচ্ছে এবং সেখানে ঘটনাবলিতে বাংলাদেশকে জড়ানোর জন্য যে ধরনের আকারে ইঙ্গিতে বা প্রকাশ্যে বক্তব্য রাখছে সেই বক্তব্যেরও প্রতিবাদ করা হবে। দর্শক, আমরা যখন কথা বলি তখন পারসেপশনকে মাথায় নিয়ে কথা বলি। গেল সপ্তাহখানেক আগে আমি নিজে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম শুরু হয়েছিল। তখনও বিষয়টাকে অনেকে হাহারি দিয়ে হাস্যকর ভাবে নিয়েছিলেন, কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে আপনি দেখছেন পরিবেশ কিভাবে পাল্টে যাচ্ছে। নির্বাচনকে নিয়ে এই এনসিপির যারা অনুসারী আছেন, আমি এনসিপির অনুসারীদের বলতে চাই, কারণ ছাত্র জনতা এটা একটা সামষ্টিক শব্দ। কোন দলের ছাত্র, কোন অনুসারী ছাত্র? আমাদের ছাত্ররা বিভক্তিতে আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কেউ ছাত্র অধিকার পরিষদ, কেউ এনসিপি, আবার গতকালকে আম জনতা, অনেকেই নামছেন। সো এনসিপির অনুসারীভুক্ত ছাত্র জনতা যারা আছেন তারা মনে করছেন এই নির্বাচন দিয়ে যে সরকারটা আসবে তারা তো ব্যালটের মধ্যে একটা কালি সিল দিয়ে আসবে, এটার এত ম্যান্ডেট ওইরকম হইতে পারে না। কোনটার ম্যান্ডেট বেশি? রক্ত দিয়ে এই ডক্টর ইউনুস সরকারকে যারা বসিয়েছে তারা নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন এবং তারা কখন ক্ষমতা ছাড়বে। আপনি কি বুঝতে পারছেন? বিনাকিদার যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে সার্জিস এবং এনসিপির যারা অনুসারী তারা কিন্তু মাঠে নেমে গেছে। আরো মজার বিষয় হচ্ছে, গতকালকে রাজু ভাস করছে, আমরা দেখলাম প্রথমে 5-7 জন ছেলে দিনের বেলা আমরণ অনশনে তারা বসলো, রাতের বেলা আবার ছিল না, কালের কণ্ঠ গিয়ে দেখলো সব ঘুমায়। আজকে সকালে 5-এর বদলি 3 গুণ 4 গুণ হইয়া 20 জন আইসা বসছে ডক্টর ইউনুসের জন্য, মার্চ ফর ডক্টর ইউনুস। এমনকি তারা আমরণ অনশন করবে কেন? ডক্টর মোহাম্মদ ইউনুসকে 5 বছর রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চায়। এমনকি নারায়ণগঞ্জ আজকে গতকালকে আমি যখন নিউজটা করছি আজকে একটা আমরা মিছিল দেখলাম, মোটামুটি মানুষ হয়েছে। এই যে 2 থেকে 4, 4 থেকে 40, 40 থেকে 400 তারা তাদের টিম বড় করছে। আর প্রত্যেকের একই কথা, আগে বিচার হইতে হবে, সংবিধান বদলাইতে হবে, নির্বাচন যদি বিএনপি চাই তাহলে গণপরিষদ নির্বাচন হবে, কিন্তু সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন, গণতন্ত্রের যে পথ, সেটা এনসিপিও এই মুহূর্তে চাচ্ছে না। শেখ হাসিনার স্টাইলে তাদের একটা বক্তব্য কিন্তু এখন অনেকে মনে করছেন যে তারাও শেখ হাসিনার স্টাইলেই কথাবার্তা বলছেন। এই কথা কে বললেন? আপনার যমুনা টেলিভিশনে একটা টক শো ছিল, সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বললেন এনসিপি যেই ভাষায় কথা বলে তাদের গলায় ফ্যাসিস্টের আওয়াজ শোনা যায়। কারণ কি? এটা হবেই না। তারেক রহমানের যে স্বপ্ন যে গণতন্ত্র অথবা একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে সরকার গঠনের এমনকি আনটিল ডিসেম্বরের মধ্যে, এই স্বপ্ন কিন্তু ভেঙে খান খান চুরমার হয়ে যাচ্ছে, অলরেডি গেছেই। এই আন্দোলনটা পিনাকিদা পেছন থেকে মেটিকুলাসলি ডিজাইন করছেন 100%, আর এটা সার্জিস্টরা আওয়াজ দিচ্ছেন। এরপরে তাদের যারা অনুসারীরা আছে তারা এটাকে বাস্তবায়নের জন্য একটা জনমত, গণমত, ফেসবুকে ইভেন্ট গ্রুপ তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই পর্যায়ে গেলে নির্বাচন কিন্তু হবে না, আর এটাই বিএনপি ভয় পাচ্ছে। আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? এই দেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাসুদ কামাল সাহেব, লেটস টক অ্যাবাউট। এটা এমন একটা পুরান কাসুন্দি, এটা নিয়ে আলোচনার কোনো শেষ নাই। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করতে চান যে মুজিব শেখ স্বাধীনতার মহানায়ক, এটা আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। যেমন যারা মূর্তি পূজা করে, একটা মূর্তিকে তারা বানায়, একটা মূর্তির 10টা হাত থাকে, 10টা পা থাকে, 10টা মানুষের মাথা গলায় ঝুলায়, তারপরে কোন একটা ধর্মাবলম্বীরা মনে করে এটা তাদের দেবতা।
এখন ওই দেবতার সামনে তারা পূজা করে। এখন যারাই পূজাটা করে আমি তাদের বিরোধিতা করি না, কারণ তারা ওই অসুরের মতো 10 হাত 10 পায়ের ওই মূর্তিটাকে তারা খোদা মনে করে। এমনকি তারা সিমেন্ট দিয়া বা কাদা দিয়া বড় একটা লিঙ্গ তৈরি করে, বড় একটা লিঙ্গ বানায়, অর্থাৎ খাঁটি বাংলায় যেটাকে আমরা বলি নুনু, ওইটা বানায়। ওই নুনুটার সামনে ওই নুনুটাকেও মনে করে শিবলিঙ্গ, এটাও ভগবানের লিঙ্গ, তো এটারও আমরা পূজা করি। এখন এটা যদি তারা করে আমাদের সমস্যা নাই রে ভাই। এটা আপনার বিশ্বাস, এটা আপনার ধর্ম, এটা আপনার অস্তিত্ব এবং আবেগ। ওই নুনুর সাথে মিশে আছে আপনার আবেগ, ওই নুনুটাকে আপনি পূজা করবেন, তো আপনি পূজা করেন, অসুবিধা নাই। 10 হাত 10 পায়ের একটা বস্তুকে আপনি পূজা করবেন, আপনি পূজা করেন, আপনাকে কেউ নিষেধ করে না। কিন্তু সেটা তো স্রেফ আপনি। আপনাকে যদি মাসুদ কামাল আমি জিজ্ঞাসা করি, শুধু আপনি না, যারা আওয়ামী লীগ করেন এবং সবাই যারা মুজিব প্রেমী, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক, এর সপক্ষে আমাকে 10টা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন? প্রথমত, মুজিব শেখ কোন গঠনমূলক রাজনৈতিক আলোচনায় উনি জীবনেও কোনদিন ভালো ছিলেন না। উনি বার্গেনিং, আর্গুমেন্ট, নেগোসিয়েশন, এখানে উনি কোনোদিনই ভালো ছিলেন না। উনি এক মুহূর্তে একটা মানসিকতা পোষণ করতেন, ঠিক সেকেন্ড মুহূর্তে ভারতের প্রেসক্রিপশনে উনি আবার নিজেকে সরায় নিতেন। একবার বলতেন আমি ভাত খাবো, 2 মিনিট পরে বলতেন নাই ভাত ভালো না, ভাত পচা। একবার বলতেন আমি পানিটা খাবো, সেকেন্ড মিনিটে বলতেন এই পানি হারাম। তো আমি তার যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে কথা বলছি না, মুজিব শেখ কোন জায়গার যোগ্য আবার কোন জায়গার অযোগ্য। আপনি বলছেন উনি স্বাধীনতার মহানায়ক। এখন আমি প্রথম থেকে যদি বিবেচনা করি, মাসুদ কামাল হি ওয়াজ নট এ গুড নেগোশিয়েটর। এন্ড তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আদার দ্যান গুন্ডামি, বদমাইশি, চেয়ার দিয়ে স্পিকারের পিটায় মাইরা ফেলানো, মাওলানা হামিদ খান ভাসানীকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, আব্দুর রশিদ তর্কবাগিশকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, বিভিন্নভাবে লোকজনদেরকে অ্যাসাল্ট করা, রাজনৈতিক ব্যক্তিবর্গকে পিটানো, রক্তাক্ত করা, সবই ছিল মুজিব শেখের গুণাবলীর একটা। নেগোসিয়েটর হিসাবে উনি ভালো ছিলেন না। রাজনৈতিক নেতা হিসাবে মুজিব শেখকে যদি মূল্যায়ন করা হয়, তাকে সি মাইনাস গ্রেডিং দিয়ে তাকে বিচার করতে হবে, কারণ উনি দূরদৃষ্টি সম্পন্ন কোন নেতা ছিলেন না। আপনার মনে আছে যেই লোক মিলিয়ন না লক্ষ, এইটা ডিফারেন্সিয়েট করতে পারতেন না, যেই লোক নেগোসিয়েশনের স্বার্থে দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে, বন্দুকের সামনে ফেলে দিয়ে, গাট্টি বস্তা বাইন্দা বিছনা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুর বাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায়, তাকে আপনি মহানায়ক বানাই দিলেন। যেই লোক দেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতেন না, যেই লোক বাণিজ্য নীতি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, যেই লোক স্বরাষ্ট্র নীতির উপর একটা কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারে ডিফারেন্সিয়েট করার মতো কোনো যোগ্যতা ছিল না, যেই লোক ব্যালেন্স বাজেট সম্পর্কে কোনো ধারণা ছিল না, যেই লোক একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে পলিসি দরকার, এই পলিসি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, এবং যুদ্ধের আগে যে কোনো দিন যুদ্ধ করে না, যুদ্ধের আগে যে আওয়ামী লীগের লোকজনদেরকে বলছে তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও, আমি পাকিস্তান যাইতেছি, তাদেরকে বলে নাই যে তোমরা সরাসরি যুদ্ধ করো। এখন আপনি যদি আমাকে বলেন স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব শেখ ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মহানেতা, যাকে নিরীহ জনগণ যারা অরাজনৈতিক তারাও সমর্থন দিয়েছে, কারণ ওই মুহূর্তে আওয়ামী লীগ ছিল সিম্বলিক গণমানুষের দল। বাট ডাজ দ্যাট মেক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক? এখন আমি সাবজেক্টটাকে এখানেই শেষ করতে চাই। আপনি যদি শিবলিঙ্গ যেটা, অর্থাৎ ভগবান লিঙ্গের নুনু যেটা, ওইটারে যদি আপনি খোদা মনে করেন, ইজ বিটুইন ইউ এন্ড ভগবান লিঙ্গ। এটা ভগবান বুঝবে আর আপনি, এটা তো আপনার। এখন ওই লিঙ্গকে আমরা তো ভাই ভগবান মনে করি না, আমাদের কাছে ওইটা একটা কাদা দিয়ে বানানো একটা নুনু। ওই নুনুকে আপনি সেবা করেন রে ভাই, আমার অসুবিধা নাই, আপনাকে আমি ঘৃণাও করবো না মাসুদ কামাল। কিন্তু আপনি যদি এখন আমাদেরকে ফোর্স করেন যে আমরা ওই লিঙ্গটারে ভগবান মনে করব। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে
অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।